বৃষ্টি, তুমি এমন করো না প্লিজ। আমি তোমাকে খুব ভালোবাসি। দেখো, তোমার সাথে আমার যায় না। তোমরা হচ্ছে মধ্যবিত্ত লেভেলের, আর আমি হলাম এই শহরের নামকরা বিজনেসম্যানের মেয়ে। সরি, তুমি আমাকে ভুলে যাও আরিয়ান। বৃষ্টি, এমন করো না। আমাদের এত বছরের সম্পর্কটা তুমি এইভাবে একদিনে শেষ করে দিতে পারো না প্লিজ। আমি কিছু একটা করার চেষ্টা করব তোমার জন্য। চেষ্টা করবে তুমি? তুমি নিজে তো এখনো অন্যের টাকা দিয়ে চলো। শরম করে না আবার এইসব বলতে? লজ্জা শরম কিছু নেই নাকি? প্লিজ বৃষ্টি, আমাকে ছেড়ে যেও না তুমি। আমি তোমাকে খুব ভালোবাসি বৃষ্টি, খুব ভালোবাসি। আরিয়ান, আমার হাত ছেড়ে দাও বলছি। না, ছাড়বো না। তুমি আমার কথা শোনো বৃষ্টি, প্লিজ। তোর এত বড় সাহস, আমার হাত ধরে টানাটানি করিস? সামান্য কয়েকটা দিন তোর সাথে ঘোরাফেরা করছি বলে নিজের মতো যা ইচ্ছে করবি? নিজের অবস্থান কোথায় একবারও কি চিন্তা করে দেখেছিস? আসলে তোদের মা বাবা ঠিক নেই, তাই হয়তো এরকম। চুপ, একদম চুপ। এতক্ষণ তোকে ভালোবাসি বলে সম্মান দেখাচ্ছিলাম, কিন্তু সেই সম্মান তুই রাখতে দিলি না। আর আমার মা বাবাকে নিয়ে তুই একটাও বাজে মন্তব্য করবি না। তোর মতো মেয়েকে ভালোবেসে আমি ভুল করেছি। যা যা, আজ থেকে তুই মুক্ত। কখনো আর আমার সাথে কথা বলার মতো ইচ্ছে যাতে তোর মধ্যে না জাগে, কখনো আমার সামনে আসবি না। কথাগুলো বলেই শার্টের হাতা দিয়ে চোখের পানিগুলো মুছতে মুছতে হাঁটছিলাম। কি অপরাধ ছিল আমার? ও বড় লোকের মেয়ে, আর আমি গরিব বলে এমন করলো? হায় রে দুনিয়া! আসলে পৃথিবীতে মধ্যবিত্তদের কষ্ট কেউ বোঝে না, শুধু পারে তাদের সাথে খেলা করতে, ভালোবাসার অভিনয় করতে। সকাল থেকে বাসা থেকে না খেয়ে বের হয়েছি, এখনো মুখে এক ফোঁটা পানিও পড়েনি। পকেটে হাত দিয়ে দেখি 20 টাকা আছে শুধু। আমার খাবার জন্য কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে বৃষ্টি আমাকে এইভাবে ছেড়ে চলে গেল। আমি তো বৃষ্টিকে ঠকাইনি, ও আমাকে ঠকিয়েছে। বৃষ্টি, তুমি আমাকে কষ্ট দিয়েছো, মনে রেখো কখনো তুমি সুখী হতে পারবে না। একদম চোখের পানি ফেলে তুমি কখনো সুখী হতে পারো না। সারাদিন কান্না করতে করতে রোডের পাশে বসে আছি, আর পকেটে 20 টাকা ছিল। এক প্যাকেট সিগারেট কিনে খাচ্ছিলাম। বাসা থেকে শুধু আম্মু বারবার ফোন দিচ্ছিল। আমি বাধ্য হয়ে ফোন বন্ধ করে দিলাম, পুরো প্যাকেট শেষ করে দিলাম। চোখগুলো যেন অন্ধকার অন্ধকার লাগছিল, মাথাটা ঝিমঝিম করে ব্যথা করছে, ভালো করে দাঁড়াতেও পারছি না যেন। পাশে একটা টিউবওয়েল ছিল, ওটা থেকে চোখে মুখে পানি দিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ করে একটা মেয়ে চিৎকারের আওয়াজ শুনে আমি থমকে যাই। আওয়াজটা রাস্তার পাশে জঙ্গল থেকে আসছিল। আমি একটু এগিয়ে দেখি যে কয়েকটা লোক একটা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করছে। এটা দেখে পাশে লাঠি বা বাঁশ জাতীয় কিছু খুঁজছিলাম। একটু অন্য সাইডে যেতেই একটা লাঠি পেলাম। আমি গিয়ে পিছন থেকে লোকটার মাথায় আঘাত করলাম। লোকটা নিচে পড়ে গেল, বাকিগুলো ভয়ে চলে গেল। এরপর আমি নিজের শার্টটা খুলে মেয়েটার গায়ে জড়িয়ে দিলাম। এরকম আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখি মেয়েটা এখনো খুব ভয়ে আছে, ভয়ে কাঁপছে। আমি একটু এগিয়ে যেতে ভয় পেয়ে একটু দূরে সরে গেল। দেখেন, ভয় পাবেন না, আমি আপনাকে ওদের হাত থেকে বাঁচিয়েছি, আপনার কোনো ভয় নেই। আপনি এত রাতে এই জঙ্গলে কি করছেন? আসলে লোকগুলো আমাকে জোর করে এখানে নিয়ে আসছে। জোর করে নিয়ে আসছে মানে? আর আপনার বাসা কোথায়? আচ্ছা, আমার সাথে আসেন। আমি মেয়েটাকে নিয়ে দোকান থেকে এক গ্লাস পানি দিলাম। বুঝলাম মেয়েটা ভয় পেয়ে গলা শুকিয়ে গেছে। আমার হাত থেকে গ্লাসটা নিয়ে চটপট খেয়ে নিল পানি। আমি এরপর রোডের সাইডেই নিয়ে গেলাম। ড্রিম লাইটের কারণে মেয়েটা চেহারাটা ভালো করে দেখা যাচ্ছে। আমি প্রথমে খেয়াল করিনি, পরে দেখলাম যে হায় আল্লাহ, এত সুন্দর কিউট একটা মেয়েকে এইভাবে জানোয়ারগুলো! আমি না আসলে তো পরের দিন হেডলাইনে ছাপা হয়ে যেত। আচ্ছা, আপনি আমাকে বিশ্বাস করে সব কিছুই বলতে পারেন, এবার বলেন তো আসলে আপনি একা কেন? আর ওরা আপনাকে জোর করে কিভাবে কোথাও থেকে নিয়ে আসলো? মেয়েটা আমার কথা শুনে হয়তো একটু ভরসা পেল। তারপর মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে শুরু করলো যে আমার বাবা মা একটা দুর্ঘটনায় মারা যায়। আমাদের বিশাল জায়গা জমি, টাকা পয়সার অভাব নেই। মা বাবাকে হারিয়ে ফেলার পর আমি খুব একা হয়ে যাই। এখন আমার মামারা সুযোগ বুঝে আমাকে বাসা থেকে বের করে দেবার পর এই লোকগুলো আমার পিছু নেয়। আপনি ফেরেশতার মতো এসে আমাকে না বাঁচালে হয়তো আমি এতক্ষণে। এই বলে আরো কান্নায় ভেঙে পড়লো।
মেয়েটার কথা শুনে আমার মনের মধ্যে মেয়েটা যেন খুব মায়া হলো। আচ্ছা শোনেন, আপনার কি কোনো জায়গায় থাকার মতো আছে? থাকলে বলেন, আমি আপনাকে ছেড়ে দিয়ে আসছি। আসলে আমার তেমন কেউ নেই যে থাকবো। আপনি আমার জন্য অনেক করেছেন, আমি হয়তো থাকার ব্যবস্থাটা করে নিতে পারবো। দাঁড়ান, এত রাতে আমি আপনাকে একা এইভাবে ছেড়ে দিতে পারি না। আপনি আমার সাথে আসেন। কিন্তু আপনার সাথে কোথায় যাব? আরে আর কথা না বলে আসেন তো। আমি মেয়েটাকে নিয়ে যাচ্ছি আমাদের বাসায়। মেয়েটাকে নিয়ে ভাবছি, আমাদের দেশে ভালো মানুষের পিছনে এরকম অনেক জানোয়ার আছে, তারা নাকি যে কিভাবে আল্লাহ ভালো জানে। এসব ভাবতে ভাবতে বাসার সামনে এসে দাঁড়ালাম। বেল চাপ দেওয়ার পর বোন এসে দরজাটা খুলে দিল। বোন আমার সাথে মেয়েটাকে দেখতে পেয়ে তো হাঁ করে তাকিয়ে আছে। ও আম্মু, দেখো কে এসেছে। তোমার ছেলে কাউকে কিচ্ছু না জানিয়ে বউ নিয়ে বাড়িতে আসছে। আমি তো বোনের কথা শুনে অধিক অবাক হয়ে তাকিয়ে আছি। আমি এটা বোনের কাছ থেকে আশা করিনি। আম্মু এসে দেখে যে আমার সাথে সত্যি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি আম্মুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ভিতরে ঢুকলাম। এরপর মেয়েটাকে ভিতরে ঢুকতে বললাম। মেয়েটা আমার কথায় ভিতরে ঢুকলো। আম্মু কিছুই বুঝতেছে না, তাই আমার হাত ধরে অন্য সাইডে নিয়ে গেল। আরিয়ান, তুই অন্তত আম্মুকে একবার বলার প্রয়োজন ছিল। মানে কি বলার প্রয়োজন ছিল? তুমি কি ভাবছো? বোন যা বলছে তা কি সত্যি ভেবে নিয়েছো তুমি? এখানে ভাবার কি আছে? তুই বিয়ে করে আসছিস, এটাই তো সত্য, তাই না? না, এটা সত্যি না আম্মু। আমি বিয়ে করিনি তো। তুমি আমার কথাটা তো একবার শোনো। এরপর আম্মুকে সবকিছু খুলে বললাম। আম্মুকে বলার পর আম্মু ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু চোখে পানি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি জানতাম তো, আমার ছেলে সবসময় ভালো কাজ করে। এই বলে আমার কপালে একটা চুমু দিল। শোন বাবা, যা করেছিস ভালো করেছিস। কিন্তু আম্মু, মেয়েটা? আরিয়ান, মেয়েটা তোর বউ না হলেও দেখতে কিন্তু ভারী মিষ্টি। অবশ্যই তোর বউ হলেও আমি মেনে নিতাম। দূর আম্মু, কি যে বলো না তুমি। এখন মেয়েটার কি হবে আম্মু? কি হবে মেয়েটার? মেয়েটা আজ থেকে আমাদের বাসায় থাকবে। আম্মু একটা হাসি দিয়ে মেয়েটার কাছে গেল। আমিও আম্মুর পিছন পিছনে গেলাম। মা, তোমার ব্যাপারে আমি সব শুনেছি। তোমার নাম কি মা? আম্মু মেয়েটার মুখের দিকে তাকিয়ে নিশাতের দিকে তাকিয়ে বুঝতে পারলো মুখটা শুকিয়ে গেছে। খাওয়া দাওয়া কিছুই করেনি। তাই আম্মু কিচেন রুমে গিয়ে একটা প্লেটে করে খাবার নিয়ে আসছে। এবার নিশাতকে সোফায় বসতে বললো। আমি আর বোন শুধু আম্মুর কাণ্ড দেখছিলাম হাঁ করে। দেখি মা, হা করো। না আন্টি, আমি খাবো না। কেন? আন্টিকে বুঝি পছন্দ হয় নাই? শোনো নিশাত, তুমি আমার মেয়ের মতো। তোমার মানে তো কি হয়েছে? আমি তো আছি। তোমার যখন কোথাও থাকার জায়গা নেই, তাহলে আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে। আর তুমি আমার আরেকটা মেয়ের মতো। পাগলি মেয়ে, খাবারের সময় কাঁদতে নেই। দেখি, হা করো। নিশাত মা, তুমি মিহার সাথে ওর রুমে যাও। আজ থেকে তোমরা দুজন বোনের মতো চলবে। মিহা, নিশাতকে তোর সাথে নিয়ে যা। ঠিক আছে আম্মু। এরপর মিহা নিশাতকে তার রুমে নিয়ে গেল। আমি উপর থেকে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি নিশাত আর মিহা কই, শুধু আম্মুকে দেখতে পাচ্ছি। আম্মু, মিহার মেয়েটা কোথায়? মিহার রুমে পাঠিয়েছি। কি ব্যাপার, তুমি মেয়েটাকে হঠাৎ এত খুঁজতেছো কেন? তোর আম্মু, তুমিও না, এমনি আর কি। ও আচ্ছা, আমার ছেলে বুঝি আজকাল এমনি মেয়ে খুঁজি। আম্মু, আমি কি উঠে যাব নাকি? এই না, আমি তো মজা করছিলাম বাবা, তুমি খেয়ে নাও। আমি আর কথা না বাড়িয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর আমি রুমে গেলাম। রুমে গিয়ে শুয়ে আছি, একটা বিষয় ভাবছি। আজ আমার এত দুঃখর দিনেও আমার প্রথম প্রথম কষ্ট হলেও নিশাতের সাথে দেখা হওয়ার পর যেন সব কষ্ট চলে গেছে। আমি যেই বৃষ্টিকে এত ভালোবাসি, নিজের থেকেও বেশি, সেই বৃষ্টির জন্য আমার একটু কষ্ট হচ্ছে না, বরং মনের মধ্যে যেন উদ্ভূত একটা ভালোবাসা কাজ করছে। কিন্তু এমন কেন হচ্ছে? আর আমি বা কেন হঠাৎ নিশাতের কথায় এমন ভাবছি? কিছু সময় আগে পরিচয় হলো, আর এর মধ্যে ওর জন্য আমার মনের মধ্যে এত ভাবনা কেন আসছে? এসব ভাবছিলাম। চোখ বন্ধ করলে আজকের ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে। অনেক চেষ্টার পর চোখে একটু ঘুমের আভাস পেলাম। অবশেষে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে যখন আমার ঘুম ভাঙলো, কারো তুলতুলে নরম হাত যেন আমি ধরে আছি। এই নরম হাতের ছোঁয়ায় আমার ঘুম ভেঙে গেল।
আমি তাড়াহুড়ো করে চোখ মেলে দেখি যে আমি নিশাতের একটা হাত ধরে আছি, আর নিশাত আমার দিকে ঝুলে আছে। আমি লজ্জা পেয়ে ছেড়ে দিলাম। নিশাতও লজ্জা পেয়েছে, ওর মুখে আমি লজ্জার ছাপ স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। নিশাত লজ্জার কারণে কিছু বলতে পারছে না, মাথা নিচু করে রেখেছে। কিন্তু আমার রুমে নিশাত কি করছে? গলাটা নাড়িয়ে বললাম যে এই যে আমার রুমে কি করছেন আপনি? আসলে আম্মু যে বললো আপনাকে উপরে চা দিয়ে আসতে, আপনি ঘুমোচ্ছিলেন, তাই আপনাকে ডাকতে গিয়ে তখন আপনি ঘুমের মধ্যে আমার হাত জড়িয়েছিলেন। ও মাই গড, এত কিছু হয়ে গেল আর আমি ঘুমাচ্ছিলাম? একটু লজ্জা লাগছে। আচ্ছা আমি তাহলে আসি, টেবিলের উপর চা রাখা আছে, খেয়ে নিন। নিশা চলে যাওয়ার পর ভাবছি, আমি তো বৃষ্টিকে নিয়ে খুব স্বপ্ন দেখছিলাম। ওকে বিয়ের পরও আমাকে প্রতি সকালে নিজের হাতে চা বানিয়ে খাওয়াবে। আজ তার বদলে অন্য একটা মেয়ের হাতে চা খেতে হচ্ছে। বুকে কষ্ট নিয়ে জোর করে মুখ থেকে একটা হাসি বের করলাম। আমার কপালে এসব আসেনি। বকতে বকতে ওয়াশরুমে ঢুকে গেলাম।